মুখে মুখে তর্ক করো। লিয়া ছাড়ো, তুমি কিন্তু ভুলা যাইতেছো আমি তোমার বড় যা। ছাড়ো তুমি। বড় যা হইছস তো কি হইছস? তুই আমার সাথে মুখে মুখে তর্ক করবি? তোকে বলছি কাপড়গুলা ধুইতে, কাপড়গুলা না ধুইতে আমার সাথে মুখে মুখে তর্ক করস? তোর কলিজা কত বড় হয়ে গেছে? তুমি জানো না আমি পতি। আমি এই অবস্থায় যদি পাকায় বসে জামা কাপড় ধুই, আমার আর আমার বাচ্চার দুইজনেরই ক্ষতি হইব। আর তুমি যাই না শুনে ক্ষতি করতেছো। মা, আপনি আপনার পোলার বউরে কোনো কিছু কইবেন না? আম্মাই কি কইব? আম্মারে টানতাছো কে? কত বড় কলিজা হয়ে গেছে তোমার। তুমি আমার সামনে আমার নামে আম্মার কাছে বিচার দিতাছো। বাহ, চমৎকার। ছোট বৌমা, বড় বৌমারে ছেড়া দাও। ও পোয়াতি, ও যদি ব্যথা পায় এই সময় তাহলে ওর অনেক সমস্যা হয়ে যাইব। আপনি চুপ করেন। আপনার জন্য আজকে বাড়িতে সবার জবান বড় হয়ে যাইতেছে। ঠিক আছে, জবান বড় হইতেছে না, বড় বড় কথা শুনাইতেছো না, ঠিক আছে, খুব ভালো কথা, ভালো তো। খাওয়া দাওয়া বন্ধ করে দেব, জবান এককালে নিয়ে যাবে, একদম কমে যাবে। লিয়া, ভুলা যাও না, এই সংসারটা কিন্তু চলে আমার জামাইয়ের টাকায়। আমার জামাই বিদেশ থেকে কামাই করে পাঠায় দেখে খাইতে পারো, আরামায়েশ করতে পারো। আমার জামাইয়ের টাকায় ফুটানি করো, আবার তুমি আমার গায়ে হাত তুলো। হাই হাই হাই, তোমার মুখে জবান ফুটে গেছে, কথা বলা শিখে গেছো। বাহ, চটাং চটাং কথা শুনাইতেছো আমারে। বাহ, চমৎকার। এই যে গত 1 মাস তোর জামাই যে টাকা পাঠায় নাই, কার টাকায় সংসার চলছে? আমার জামাইয়ের টাকায়। কথাটা তোর মাথায় ঢুকছে? তুই আমার সাথে মুখে মুখে তর্ক করস? তোর কলিজা তো বড় হয়ে গেছে, কলিজা পিস পিস করে কাইটা বাড়ায় ফেলায় দেব। 30টা মিনিট সময় দিছি, রান্না বান্না করবি, রান্না বান্না আবার কাপড় ধুবি। যদি না করতে পারস, খাবার দাবার বন্ধ, যা। আরে ভাইজান, কখন আসছেন? মুন্না, মুন্না বের হও তাড়াতাড়ি, ভাইজান বিদেশ থেকে আসছে। ঠিক আছে। কি হইতাছে মা এগুলো? বাড়ির মধ্যে এগুলো কি হইতাছে? আরে ভাইজান আইছেন, ভালো কথা তো বইলাইবেন না। ভাইজান আইছে, তুমি আমার আগে কইবা না? সব কথা পরে হইব, আগে আমার উত্তর দে যে তোর বউ আমার বউরে ধাক্কা মেরে ফালাই দিছে কেন? আমি জানতে চাই এই বাড়ির মধ্যে কি হইতাছে। মাই প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি এই বাড়িতে একটা বুয়া রাখছিলাম, যে বুয়া কাপড় দিব রান্না করব। আর এই বুয়ার লেগে প্রত্যেক মাসে আলাদা টাকা বাড়াইছি, তারপরেও কি লেগে আমার বউ কাপড় দিব? ভাইজান ঠান্ডা হন না, রাগ করতেছেন কেন? মাথাটা ঠান্ডা করেন। আর হইছে কি, ওই যে কাজের মহিলা তো রাখছিলাম, আচ্ছা অসুস্থ, এখন কয়টা দিন ধরে অসুস্থ, আপনাই কর, এর সাথে কি এরকম করা আমাদের উচিত? এই জন্য আর কি 2-1 দিনের লেগে একটু ভাবি দুইটা ছিল। আমার বউ তো দোয়। সব মিথ্যা কথা, কোনো কাজের মহিলা রাখে নাই। এই বাড়ির যত কাজ কর্ম আছে, কাপড় চোপড় ধোয়া আছে, সব বড় বৌমারে দিয়ে করায়। আহা, দিলেন তো হাতে আড়িটা ভাঙ্গা। কি কি দরকারটা কি আছিল? দেখতেছিলেন পরিস্থিতি ঠান্ডা করতে গেছিলাম, এটাও হইতে দিলেন না। তোর দরকার ছিল? দেখ ভাই, আমার আর কোনো বুঝ দেওয়া লাগবে না, আমার যা বুঝার আমি সব বুঝ জ্বালাইছি। মাই, তোমার গলা না স্বর্ণের গয়না ছিল? এই গয়না কই? কানের দুল কই? হাতের চুড়ি কই? হ্যাঁ, আরে এটি কি করছো? আমি যখনই তোমার ভিডিও কল দিছি তুমি সবসময় আমার এটি আইছো, এটি কই? কি করছো এগুলা? ভাইজান আমি কইতাছি, ওটা তো বাবির কাছে আছে। কি ভাবি কোন না কেন, আপনার কাছে আছে না? আমার কাছে কোনো গহনা নাই। তুমি যখন আমারে ফোন দিতা, তখন গহনাগুলো আইনা আমারে দিত পরনের লাগা, যেন তুমি দেখো আমার কাছে গহনা আছে। যখন ফোন কাইটা দিতা, সাথে সাথে আবার নিয়ে নিত। আমার কাছে কোনো গহনা নাই। বাহ 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 বাহ, বাড়ির মধ্যে এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছু জানি না। আরে ওই না হয় পরের মাইয়া, আমাদের ডরে কিছু কইতে পারে নাই কা, কিন্তু তুমি তুমি তো আমার জানাইতে পারতাস যে বাড়ির মধ্যে এত কিছু করতেছে, আমার বউরে এত কাম করিতেছে। না, তোমরা আমারে কিছু জানাও নাই। আমরা তো প্রবাসী, বুঝছো? বুঝে মোবাইলের ছোট স্ক্রিনে দেখি যে আমার পরিবার কত সুখে শান্তিতে আছে। আমার মা, আমার ভাই, আমার বউ, আমার ছোট ভাইয়ের বউ, তারা কত সুন্দর করে রান্না বান্না করতেছে, তারা কত সুন্দর হাসি খুশিতে আছে। হ্যাঁ, আমার বড় কোনো কাম করতে দিতেছে না। আসলে কি জানোস, ওই মোবাইলের ভিডিওর লগে না বাস্তবের কোনো মিল নাই। আর আমি তো ভিডিওতে বইয়া বই দেখতাম যে কত সুন্দর আমার বউ বয়ে রইছে, আর কামের বুয়া থালা বাসন দিতেছে, কাপড় ধুয়ে দিতেছে, আমার বোর কোনো কাম করা লাগে না। আর এই যে ভিডিও কল দিতাম যখন, তখন আমার বোর গলায় স্বর্ণের গয়না দেখতাম, আর অনায়া কিছুই দেখতেছি না। আসলে কি জানোস, এই বাস্তবের লগে আর মোবাইলের ভিডিও লগে কোনো মিল নাই। আমার প্রবাসীরা এমনি ঠিক আছে। মাই, চলো। ভাইজান শুনেন না, আমরা একটু বসে কথা বলি, ব্যাপারটা একটু নর্মালি নেন না। আহা ভাইজান,
পোদ্দারি মারাস, পোদ্দারি মারাইতে যাস। কি রে, কি করলি এটা তুই? এখন যদি সোনার ডিম পাড়া হাঁসটা যদি ডিম পাড়াটা বন্ধ করে দেয়, তোর না এই বাসার খাবার বন্ধ হয়ে যাইব। আরে খারাপ আছিস কেন? যা কনভেন্স কর, যা। আরে জোরে কাট, আরে বড় জোরে কাট, শুনি না। আরে জোরে কাট। কত বড়, কত কত কত। আরে আরে ভাই বোনাই, আরে থাম, কি করতেছস? ভাইজান, আপনি আর আমার আটকেন না। ওর আজকে মাইরেই হলাম। ওর কত বড় সাহস! ও ভাবির গায়ে, ও বড় বুড়ের মতো ভাবি তার সাথে বেয়াদবি করছে। তোর তো মনটা চাইতেছে এখনই। ভাইজান আমারে মাফ করে দেন। ভাবি আপনি আমারে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর জীবনে এমন করবো না। তোর কোনো মাপ নাই, তোর একটাই সাজা, উঠতে বইতে খালি মাইর, এছাড়া তোর কোনো মাপ নাই। আরে থাম না, থাম। ওই যেহেতু মাপ চেতেছে, তার মানে ওর ভুলটাই বুঝতে পারছে। মারিস না, বাদ দে। খালি ভাইজান কইছে দেখা তোর আজকের মতো মাফ করে দিলাম, নইলে তোরে উঠতে বইতে কেলাইতাম, বুঝছস? না জানি আমার ভাইজান কত কষ্ট পেয়েছে। থাক ভাইজান, আপনি কোনো কষ্ট পেয়েন না। আচ্ছা ভাইজান, ভালো কথা, আপনি হঠাৎ যে বিদেশ থেকে আইলেন, আমার তো কিছুই জানাইলেন না। আপনি আমার আগে কইলে কিন্তু ভালোই হইতো। আমি ওই যে একটা হাইস গাড়ি লয়ে এয়ারপোর্টে আয়া পড়তাম ওটা রিসিভ করতে। ওই বড় লাগেজ টাগেজ হাতে আনবেন না কেমনে কি? ভাইরে, আমি যে আজকে দেশে আহম আমি নিজেও জানতাম না। কয়দিন লেগে আইছেন? এক সপ্তাহ? না আবার যাবেন কবে? না না, আমি আর যাবো না। আমি বিদেশ থেকে একবারে আয়া বসছি। কাহিনী দেখি কন্ত ভাইজান, আপনি বললেন নিজেও জানতেন না যে আপনি আয়া পড়বেন, আবার কইতাছেন যে আবার ফেরতও যাইবেন না। আচ্ছা হইছে কি ব্যাপারটা একটু বুঝে এখন তো আমার ভাই। ভাইরে, আমার শরীরটা বেশি ভালো না, বুকের মধ্যে অনেক ব্যথা করে, বাড়ি কোনো কাজ করতে পারি না। এই যে গত মাসে মাত্র 7 দিন কাজ করছি, এই 7 দিনের টাকা দিয়ে বিদেশে ঘর ভাড়া দিছি আর খাওয়ানোর খরচ দিছি। হে লেগেই তো তখন গত মাসে কোনো টাকা পয়সা পাঠাতে পারি নাই। এই মাসে শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে গা। এই লেগা মালিকের টিকিট কাইটা আমার দেশে পাঠা দিছে। তোর কি হয়েছে? কোনো বড় অসুখ? ডাক্তার দেখাইছস? আরে কিসের অসুখ না, সুস্থ তাজা ব্যক্তি দাঁড়ায় আছে। আসল কাহিনী হচ্ছে কষ্টে কাম সহ্য করতে পারে নাই, আর ঘরে সুন্দরী বউ আছে, তাই বিদেশে মন টেকে নাই, চলে আসছে। তুমি কিন্তু অনেক বেশি কইতাছো, আজে বাজে কথা কইতাছো। আরে মানুষটা যদি অসুস্থ না হয়, এত ভালো চাকরি চাইরা দেশে চলে আসে। আহা তোমরা একটু থামো না, ঝগড়া করতেছো কি লেগা? আর ঠিকই কইছেন ভাইজান, আপনারা বিদেশ যাওয়া লাগবে না। ওই যে ব্যাগ ভর্তি যে টাকাটা আনছেন না, ওটা দিয়ে তো আমাকে ফুল ফ্যামিলি চলে যাবো। কি ভাইজান, চলবো না? না না ভাই, আসলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যে কটা টাকা আসলো সেটা দিয়ে তো বিদেশে চিকিৎসা করা সব শেষ হয়ে গেছে গা। এখন আমার রাত একেবারেই খালি, কোনো টাকা পয়সা নাই। তাইলে এনে আইছেন কি লেগা? এনে আইছেন কি বাসার ঝামেলা বাড়াইতে? হ্যাঁ, আপনারা নাকি ডাকছে? এমনি এই বুড়িটার লয়ে আছি কত অশান্তির ভিতরে, হাজার হাজার টাকা যায় বুড়িটার পিছে, আর আপনার পিছে কি লাখ লাখ খরচ করবো নাকি? কোনো কাম নাই, মরতেও পারে না আজাইরা ফালতু। আপনি আপনার পরিবারের যতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তারা ততটাই স্বার্থের জন্য আপনারা ভালোবাসে। স্বার্থ ছাড়া আসলে আপনারা কেউ ভালোই বাসে না। কি হয়েছে? তোমারে তো দেখি শরীরে বাতাস লাগায় ঘুরতেছো, কোনো ব্যবস্থা করছো কি করো না সেটা কও। ব্যবস্থা মানে কিসের ব্যবস্থা? তোমার ভাইজান বিদেশ থেকে যে একটা টাকা নিয়ে আসে নাই, আইসা যে সে অসুস্থতার নাটক করতেছে, তোমার ঘাড়ে বৈশা বৈশা খাবে, তুমি কিছু বুঝো না? ব্যবস্থা করো না কেন? আরে ভাইজানের ঘরে বইকে আমি কম খাইছি? হ্যাঁ তুমি কত এখন এই অবস্থায় ভাইজানের খারাপ সময় যেতেছে, হয়তো আমার ঘরে 2 দিন 4 দিন বয়ে খাই দিই পারে। তো এটা তো মাইন্ডের কিছু না, এটা কি কোনো কথা কইলা তুমি? দান বাক্স কইলা বইছে কেন? তোমার ভবিষ্যৎ নেই, আমার ভবিষ্যৎ নেই। ভবিষ্যতে যে আমাদের বাচ্চা কাচ্চা হবে, তারা খাইবেটা কি? তোমার সব গোষ্ঠীরে যদি এভাবে খাওয়াইতে থাকো, যখন আমার বাচ্চা হবে তখন কি হবে? তখন কি সে রাস্তায় হাত পাতবো? সেটা ভাবছো কখনো? তাহলে তুমি যখন এত কইতাছো, তুমি যখন সব বুঝতেছো, তাহলে তুমি একটা রাস্তা কইয়া দাও, একটা সলিউশন কইয়া দাও। সলিউশনও কইবা না আর হুদাই প্যাক 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 করবা, তাহলে হইব নি? বাড়ি ভাগ করো, চুলা ভাগ করো, আজকের পর থেকে হ্যাঁ হ্যাঁ গোড়া খাইবো, আমরা আমার গোড়া খাবো, বাস কথা শেষ।
তুমি কি কইতাছো? বড় ভাবি পোয়াতি, আর এছাড়াও ভাইজান যে বিদেশ থেকে কোনো কাজ বাজ কিচ্ছু নাই, বাইরে কাছে একটা টাকাও নাই। এখন তুমি কও এই অবস্থায় যে চুলা মুলা ভাগ করে দেই, তাহলে তো না খেয়ে মরবো। এটা কি করা ঠিক হইব? আরে ভাই, তুমি কি দানবীর হয়ে গেলে নাকি? এই যুগে সবাই নিজেরটা নিয়ে ভাবে, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে। তোমার উচিত নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা, নিজের দিকে তাকানো। কেন, আমি যখন ভবিষ্যতে পোয়াতে উমো, তখন কি খরচ সামলাইতে পারবা? কও দেই, কও না কে এখন? তত তো ঠিকই কইছো, এইভাবে তো একটা বড় চিন্তা করে দিই নাই। আসলেই তো কত যে আমার কলুর বলদ পায় একদম মাথার উপরে কাড়াল ভাঙ্গা খেতেছে। কাড়াল ভাঙ্গা খাস না? হরা দেখতাছি তোর কাড়াল ভাঙ্গা। দিছি আগুন লাগে, এইটাই তো চাইছিলাম। চুলাও ভাগবে, বাড়িও ভাগবে। কথা বিয়ার পরেতে আমার জীবনটাই শেষ। কি ব্যাপার লিয়া? বাড়িতে আমরা মানুষ 5 জন, কিন্তু তুমি তো 2 জন রান্না করছো। কি হয়েছে? তুমি চুপ করে রইছো কে? এখন মুখ দিয়ে সাউন্ড বাইরা না? বলো তাদের। আরে তলাটা তো গিলতে দিবি অজয়টা। আরে হ ভাইজান, কি লেগা 2 জনের রান্না হয়েছে এটাকে আপনি বুঝেন না? বড় কইছেন বাতাসে। আজকে থেকে আপনারা আপনাকে মতো রান্না করবেন, আপনারা আপনাকে মতো থাকবেন, আর আমরা আমগো মতো তো রান্না করছি, অমনেই থাকবো অমনেই খামো। মানে আপনাগর হিসাব আপনাগর, আমগর হিসাব আমগর, এক কথায় চুলা বাক। আরে ভাই, তুই এগুলা কি কইতাছস? আমার কাছে একটা টাকাও নাই, আমি কোনো কাজ কাম পাইতাছি না। আর এই মুহূর্তে যদি তুই চুল আলাদা করে হালাস, তাহলে তোর ভাবি আর আমি খামু কি? আরে ভাই, আপনি আর ভাবি কি খাইবেন এটাকে আমারে কইলে হইব? আপনারা কি খাবেন এটা তো আপনারা বুঝবেন। মাইনসে তো খাওয়ান লাগে ভিক্ষা টিক্ষাও করে, আপনারা ভিক্ষা করতে পারেন না। কি এই অসুখ মসুখ লয়ে পড়ে আছেন? এই অসুখ মসুখের নাটক বাদ দিয়া সুন্দর মতো একটু বাইরে গিয়ে ইনকাম করেন না। ইনকাম করলেই তো খাইতে পারেন নাকি? আরে ভাই রে, 6টা বছর বিদেশ করছি, কত কষ্টের কাম করছি। প্রতি মাসে তখন টাকা পাঠাইছি, যাতে তখন কষ্ট না হয়, তোরা যাতে ঠিকঠাক মতো খায় পরে থাকতে পারোস। আমি বিদেশে মাটিতে যে কষ্টের কাম করতাম, তুই যদি একদিন দেখতি, তুই ভয় পেয়ে গেতি ভাই। যাও গা, এই কথা কয়ে লাভ নাই। তুই চুল আলাদা করবার চাস কর, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ভাই, আমার 3-4 দিন সময় দে, আমি একটা কাজের ব্যবস্থা করি, তারপরে না হয় তুই চুল আলাদা করিস। এ ভাই, কোনো টাইম দিতে পারবো না। কি এর টাইম? এত টাইম করেন কি লিখে? হ্যাঁ শুনেন ভাই, কোনো টাইম নেই। বাঘ হয়েছে মানে এখনই হয়েছে। এখন ফাইনাল কথা হয়েছে গিয়া ভাই, আপনারা আপনাকে মতো দেখেন কেমন রান্না বার করবেন, অমনে করে আমরা খানকা জ্বালায়েন না তো। আবার দাঁড়ায় আছে ভাই, আপনি যদি দাঁড়ায় থাকেন আর খাবার দিকে যদি নজর দেন তা তো পেট খারাপ করবো রে ভাই। আপনি কি চান আমরা অসুস্থ হয়ে যাই? নিজে অসুস্থ, এরপর আম করে আবার অসুস্থ করতেছে। আচ্ছা আচ্ছা, আমরা যাইতেছি, তোরা খা। চল। আরে আমার তুমি কই যাও? তুমি বহ আমগুলো লগে, তুমি আমগুলো খাও, সমস্যা কি? না আমার খাবার দিও। যে ঘরে আমার বড় পোলা বড় বউ খাওন পায় না, সেই খাওন আমার গলা দিয়া নামবো না। তোরাই খা, খুব আরাম করে করে খা। বড় পোলার দুঃখে বাঁচে না, দুঃখের আউ আউ খাওয়া লাগবো না। আমি একটু অযোগ্য স্বামী, তোমার এই পোয়াতে অবস্থায় আমি তোমার মুখে খাওয়ান তো লাগতে পারতেছি না। আমার মাটা বৃদ্ধ, এই বয়সে আমার লেগে কষ্ট করতেছে, আমি হ্যার মুখে খাওয়ান তুলে দিতে পারতেছি না। আমি একটা কুলাঙ্গার সন্তান। এইভাবে কইেন না তো, এইভাবে কইলে কষ্ট লাগে। আরে আপনার এই ভাইয়ের বউ লইগা কত কিছু করছেন, যখন যা চাইছে তাই দিছেন, তাই করছেন। আর আজকে তারা আপনার লগে বেইমানি করছে। আমার না বিশ্বাসই হইতেছে না তার আপনার লগে এমন করব। বাপটা না সেই ছোটবেলা থাকতে মরে গেছে, সেই ছোটবেলা থেকে আমি পুরো সংসারের দায়িত্ব নিছি। জীবনে নিজের কোনো শখ আহ্লাদ রাখিনি, একটা ভালো জিনিস খাইতে মন চাইলে খাই নাই। অনেক পরিশ্রম করতাম জানো। আমার এই ছোট ভাইটা এই এতটুকু আসলো, আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি। কোনো সময় বাপের অভাব বুঝতেই নেই গা। আমি সারাদিন কঠোর পরিশ্রম করতাম,
রিক্সা চালাতাম, ভ্যান চালাতাম, মাটি কাটতাম, যত কষ্ট করা লাগে আমি করতাম। তাও আমার এই ছোট ভাইটারে কোনোদিন কষ্ট দিইনি কা। আর কখনো সময় মাটিতে রাখি নাই জানি পিঁপড়ায় কামড় না দেয়। আর অনেক আগলায় রাখছি জানো। আমি টাকা পয়সার অভাবের লেগে নিজের পড়াশোনা বাদ দিয়ে দিছি, নিজের জীবনে পড়াশোনা করি নাই, পরে পড়াশোনা করাইছি। আমি সবসময় চাইছি যে আমার ছোট ভাইটা মানুষের মতো মানুষ হোক, সমাজের 10 জনের মধ্যে একজন হোক। জানো, আমি যখন বিদেশ যাই না, দিন রাত কঠোর পরিশ্রম করতাম, আর সবসময় একটা কথা ভাবতাম যে আমার যত কষ্টই হোক, আমার পরিবারের জানি কোনো কষ্ট না হয়, আমার মায়ের যাতে সুখে থাকে, আমার ভাই যাতে সুখে থাকে, ওর যাতে কোনো কমতি না হয়। আমার ভাই আমারে মাঝে মাঝে ফোন দিয়ে কইতো, ভাই আমার এত টাকা লাগবে, আমি জিনিসটা কিনো, আমার পছন্দ হয়েছে। আমি কোনো সময় না করতাম না, আমি ওরা বুঝতে দিতাম না যে আমার কাছে টাকা নাই। আমার কষ্ট হলো আমি যেমনি হোক জোগাড় করে পাঠাই দিতাম। জানো, একদিন আমার ভাই আমার ফোন দেখে কয়, ভাইয়া আমার না গরম লাগে, আমি একটা ঠান্ডা ফ্যান কিনুম যেটাতে ঠান্ডা বাতাস আহে। আমি বুঝি ভাই ঠিক আছে, আমি পাঠাবো। আমি 2 ঘন্টা কাম বেশি করতাম, মাথার গাম পায়ে আলাইতাম। আমার নিজের একটা ভালো জিনিস খাইতে মন চাইলে খাইতাম না, ভালো একটা জিনিস পছন্দ হলে কিনতাম না। আমি ওর সব শখ পূরণ করতাম। আরে এই ভাইটা আজকে কেমনে পাবো আমরা আলাদা করে দিতে। বাজান, আমার নিজের টাকায় শাড়ি ঢালায় না রান্না করে দিয়েছি, এইগুলি তোমরা খায় নাও। কি কো মা, তুমি খাওন লইছো? এই বয়সে আমার উচিত তোমারে খাওন দেওয়া, কিন্তু তুমি এই বয়সে আমারে খাওন লইছো। কষ্ট আমার বুকটা ফাইটা গেছে মা। বাজান, এসব কি কস তুই? তুই কি আমাকে জন্য কম করছস? আরে দিন রাত পরিশ্রম করছস এই সংসারটার জন্য। দিন রাত পরিশ্রম করে দিন শেষে যখন বাড়িতে আসতি, তখন এই যে বড় বড় রুই মুরগি সব নিয়ে আমগো খাওয়ানোর জন্য নিয়ে আসতি, আর আমরা সবাই মিলে একসাথে বসে খাইতাম। আর তুই বিদেশ যাওয়ার পরের থেকে ওই বেইমানটা আমাকে শুধু শাক আর শুটকি ভর্তা খাওয়ায়া সব টাকা ও নিজে ব্যাংকে রাখে। আমি জানি রে বাজার, তুই আমাকে ভালো বন্ধুর জন্যই তুই সবকিছু করছিস। আচ্ছা শোন, তুই সংসারের জন্য অনেক করছিস, এখন আমার যতটুকু পারছি আমি করছি, এখন খায় দে। মা আহ সবাই একলাই খাই। বাজান রে, দুনিয়ার মধ্যে আমি একজন অভাবী মা, যে নাকি তার সন্তানের মানুষ বানাইতে পারি নাই। আজকে যদি সন্তান মানুষ করতে পারতাম, তাহলে মুন্না এত বড় বেইমানি তোর সাথে করতে পারতো না। আম্মা এভাবে কয়েন না তো, মুন্না আপনার পোলা, ফয়েজ আপনার পোলা। ফয়েজ তো চাইছিল সবাই নিয়ে ভালো থাকতে, একলগে থাকতে, কিন্তু নিয়তি হার পক্ষে নাই। হ্যাঁ কি করবো কোন? বাজান, এখানে কিছু গয়না আছে, তুই এগুলি বিক্রি কইরা একটা ব্যবসা দে। না না মা, কি কইতাছো? আমি তোমার এই গয়না নিতে পারবো না, আর তোমার এই গয়না বেচা এত বড় পাপ করতে পারবো না। আমার ভাগ্যে যা আছে তাই হবো, আল্লাহ একটা ব্যবস্থা করবোই। তুমি তোমার গয়না লিয়ে যাও মা। আরে জীবনে বাইসা থাকলে আমি অনেক গহনা পড়তে পারবো, আমার ছেলের বউ না খায়া থাকবো, আর আমি গহনা পয়রা ঘুরে বেড়ামো। এগুলি বিক্রি কইরা তুই ব্যবসা শুরু কর, তোর ব্যবসা যখন ভালো হইব তখন আবার আমার ফেরত দিয়ে দিস। আম্মা তো ঠিকই কইছে, আপনি গহনাগুলো নেন, নিয়ে বিক্রি কইরা ব্যবসা করেন। যখন ব্যবসা ভালো হইব, আমার আবার নতুন গয়না বানাই দিবেন, তার গয়নাটা তার ফেরত দিয়ে দিবেন। আর না করেন না। আমি অনেক ভাগ্যবান জানো মা, যে তোমার মতো একটা মা পাইছি। আমি কখনো কল্পনা করি নাই যে আমার এই দুঃসময় তুমি আমার পাশে দাঁড়াইবা। সত্যি মা, আমি অনেক ভাগ্যবান। বাজান, পরিবারের নিয়ম হইতেছে কেউ যদি বিপদে পড়ে
সবাই মিলা তার পাশে দাঁড়ানো। আর আমরা তো সবাই মিলাই একটা পরিবার। আম্মা, কি হয়েছে? তুমি আমার মা হয়ে আমার ঠগাইতে পারলা? আমার তো তোমার মা ডাকতেই লজ্জা লাগতেছে। ঠিক যা কবি সোজাসুজি কর। এখন তো মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে জানেন না, তাই না? হ্যাঁ, কিছু বুঝেন? আপনি নিজের বড় পোলাটার দিকে সব করে দিলেন, নিজের বড় পোলাটারে সব দিয়ে দিলেন, কিন্তু আমার লগে এরকম কেন করলেন? আমি কি রাস্তায় পড়ে আইছি আর আপনার বড় পোলারে কি মানে পেটে ধরছেন? আমার কি টোকাই আনছিলেন? হ্যাঁ, এমনভাবে আপনি আমার ঠকাইলেন কেন? আপনি আপনার সব গহনা আপনার বড় পোলারে দিয়ে দিলেন, আমার দিলেন না কেন? ওইখান তো অর্ধেক আমি পাই না, ওটা কি আমার কোনো হক নাই? আমার অধিকার ছিল না? ধর, এদিকে অর্ধেক না, এদিকে পুরা গয়নাটাই আছে। আমার ভাবতে অনেক অবাক লাগছে যে যেই পোলা কিনা তার মাল লগে এমনি দুর্ব্যবহার করে, সেই পোলা আমারই ছোট ভাই। ছি, এসব লজ্জা দিয়ে কি আর পেট ভরবো? লজ্জা দিয়ে তোর পেট ভরবো না, তাই না? এই যে নরম হয়েছিলাম, নরম পায়ে তো ঠিকই আপনারা সবাই মিলে আমার ঠগাই দিতেছিলেন। আজকে যদি শক্তটা না হইতাম তাহলে তো আমার এই হকটাও গেছিল গা। ভালো হয়েছে শক্ত হয়েছি, এর লেগে আমি আমার হকটা পাইছি। থাকেন আপনারা আপনাদের অধিকার নিয়ে। বাবারে, তুই ওরে সব গহনা দিয়ে দিলি, এখন তুই ব্যবসা করবি কেমনে? আর কতদিন এইভাবে কষ্ট করবি? তাছাড়া বৌমার তো ডেলিভারির তারিখও সামনে চলে আসছে। মা, আমার জানা মতে আমি জীবনে কারো ঠকাইনি। দেখবা আল্লাহ ঠিক না ঠিক একটা ব্যবস্থা করে দিব। আল্লাহ ভরসা। কি ব্যাপার ফয়েজ ভাই, মানুষে বিদেশ থেকে আইসা জায়গা জমি কিনে বাড়ি ঘর বানায়, আপনি তো মিয়া পুরাই উল্টা, আইসাই জমি বেচা শুরু করে দিছেন। কি বিদেশ গিয়ে কিছু করতে পারেন নাই নাকি? কি করবো জাহিদ ভাই, সবই আমার কপাল। আমার কপালে যদি না থাকে তাহলে কেমনে করুন কন? জাহিদ ভাই, অনেক সমস্যার মধ্যে আছি। ভাবতেছি এই জমিটা যদি বেচতে পারি তাহলে এই টাকা দিয়া গ্রামে ছোট্ট একটা ব্যবসা দিব। দেখেন ভাই, এখন যদি ব্যবসা করে কিছু একটা করতে পারেন তাহলে তো ভালোই হয়। ও ভাই, কি ব্যাপার জাহিদ ভাই, কি হইছে? আর কাহিনী কি? জমির পাশে দাঁড়ায় এই কথাবার্তা কইতাছেন জমি নিয়ে, কি কোনো সমস্যা নেই? না না না, কোনো সমস্যা না। এই তোমার ভাই বলতেছে ছোট একটা ব্যবসা শুরু করব, তাই কিছু টাকা পয়সা লাগবো, এই জমিটা দেখতে এলাম, আমিই কিনবো আর কি। আমার জমি বাইজান আবার কেমনে বিক্রি করব? আর আপনিই বা কিনবেন কেমনে? মুন্না, তুই এগুলো কি কইতাছস? তোর জমি মানে? আরে এই জমিটা আমার, এই জমি আমি আমি কিনছি। তো তোর জমি কবে থেকে হইলো? বুঝছি ভাইজান, বিশ্বাস হইতাছে না তো? দাঁড়ান একটা মিনিট, আমি লইতেতাম। এই যে দেখেন, দেখেন স্পষ্ট লেখা আছে যেটা আমার জমি। কইতাছি বিশ্বাস তো হইতাছে না। দেন তো নাম ডাকার, এই যে দেন। আসলেই তো ফয়েজ ভাই, এখানে স্পষ্ট মুন্নার নাম লেখা, আপনি কেমনে কোন এটা আপনার জমি? অসম্ভব, এই জমি আমি কিনছি। মুন্না আমার ফোনে কইলো যে ভাইজান বাড়ির পাশে একটা জমি বিক্রি হইব। কে না কে কিনে কেমন মানুষ হয়, আঙ্গুলকে যদি না মিলে একটা কাম করেন, আপনি টাকা পাঠান, জমিটা আমরাই কিনে আলাই। আমি তো ভাবলাম যে আমার ছোট ভাই তো ঠিকই কইছে, বাড়ির পাশে জমি বিক্রি হইব, আমরা কিনলে তো ভালো হইব, ঠিক না? আমি 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 ওর টাকা পাঠাইছি, এই টাকাতেই জমি কিনছে। এই জমি ওর না, এই জমি আমার। এটা আমার টাকাতে কিনছে না, এটা আমার জমি। বুঝছি ভাইজান, শেষরামি শুরু করে দিচ্ছেন না? টাকা পয়সা নাই লাগি শেষরামি শুরু করবেন? এই শেষরামি করলে কি হইব? কেমনি মিছা কথা বলে কইতেছেন? হ্যাঁ, একটা বড় কি খারাপ লাগতেছে না? এই বাসা সবাই জানে যে এই জমিটা আমি কিনছি আমার শ্বশুর বাড়িতে টাকাই না, আর আপনি কইতেছেন এটা আপনার জমি না? ভাই এসব শেষরামি বাদ দেন, বড় হইছেন, বড়র মতো থাকেন। আর দেন তো ভাই, দেন। আপনারা আপনাকে মতো বুঝেন কি করবেন। এই মুনা, মুনা, আমার জমি, আমার জমি। আমার মার পেটের আপন ছোট ভাই আমার লোকে বেমানি করছে। ওই কয় এই জমি বলে ওর থেকে কিনা, এরা বলে ওর জমি। আমি বিদেশের মাটিতে কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে বালাইয়া কুত্তার মতো খাইটার টাকা কামাইছি, ওরে 7 লাখ টাকা পাঠাইছি।
এই টাকা দিয়ে এমন নাই জমি কিনা ওর নামে করে লিছে আমার লগে বেইমানি করছে আমার জমি হইলিয়া গেছে গা আল্লাহ। আপনার এখন কথা কম, যদি মনে কোনো কিছু না করেন। কি কথা কইবা কও? দেখেন আমার বোন সমস্যা চলতেছে, খারাপ দিন, অল্প কিছু টাকা হইলে আমাকে সমস্যার সমাধান হয়ে যায়। আপনি যদি একটা ব্যবসা দিতে পারেন তাহলে এই দুর্দিন আমাকে থাকবো না। তাই তার জন্য টাকার দরকার, টাকা কিন্তু একজন দিব যদি আপনি নেন। কি কইতেছো মানে তুমি কার কথা কইতেছো? মমের কথা কইতাছি। আমরা যদি আমাকে সমস্যার কথা যায় মমরে খুইলা কই, হ্যাঁ কে মুখ ফিরাই থাকবো কর, টাকা অবশ্যই আমাকে দিবে। আপনি শুধু আমার লাগে একবার চলেন। দেখো বিষয়টা রাগের না, বিষয়টা হচ্ছে এমনি আমি তোমার পালাই বিয়ে করছি, তোমার মা এমনি আমার উপর অনেক রাগ, তাছাড়া তার মেয়েরে তার কাছ থেকে চিনাই নিয়ে এসেছি, এমনকি আমার এই বিপদের সময় পাশে দাঁড়াইবো কম? ধুর, এটা মেলা দিন আগের কথা, এখন আর তার মনে কোনো রাগ নাই। আর তাছাড়া মমের লগে আমার প্রায় কথা হয়, হ্যাঁ খুশি, কোনো সমস্যা নেই। আপনি চলেন, টাকা দিব। এখন আমরা 2 জন আছি, কয়দিন পর আমরা 3 জন হব, আমাদের খরচ বাড়বে না কোন? তাছাড়া মা বয়স্ক মানুষ, কতদিন তার ওষুধ দেওয়া হয় না, তাও তো ওষুধটা ঠিকঠাক খাওয়ান লাগবো কোন? আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার কথাটা শুনেন। আমার শরীরটা ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো। আর তোমরা দুজন ভালো আছো, এটা দেখে আমার আরো ভালো লাগছে। তোমরা ভালো থাকো এই দোয়াই করি। মম, সে বিদেশ থেকে আইসে 15-20 দিন হয়ে গেছে। তুমি তো একবার চাইলে আমাকে বাড়িতে যাইতে পারতা, গেলা না কেন কও তো? যাবো রে মা, সময় তো শেষ হয়ে যায়নি, আমি অবশ্যই যাব। শোন মা, চুলায় আমি একটু ফিরনি বসাইছি, তুই যা নিয়ে আয়, ফয়েজ কিনে দে। বাবা, মাহি বললো তোমার 5-6 লাখ টাকার দরকার। আসলে 5-6 লাখ টাকা তো কম অ্যামাউন্ট, তোমাকে আমি 15 লাখই দিব। তুমি 15 লাখ দিয়ে ভালোভাবে বিজনেসটা শুরু করো। আম্মা 15 লাখ টাকা দিবেন? 15 লাখ টাকা দিলে তো ভালোই হয়, তাহলে আমি একটা বড় করে ব্যবসা করতে পারি। কিন্তু আম্মা আপনার কিন্তু আমি এই টাকাটা একবারে দিতে পারবো না, ভাঙে ভেঙে দিতে হবে, অনেকগুলো টাকা তো। আচ্ছা, তোমাকে টাকা ফেরত দিতে হবে না, 15 লাখ না, তোমাকে আমি 50 লাখই দিচ্ছি। কিন্তু এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? শর্তটা হলো মাহিরে তোমার তালাক দিতে হবে। বলুন আম্মা, কি বলেন আপনি? এটা আপনি কিভাবে ভাবতে পারলেন? মানে আমি অবাক হয়ে যাইতেছি এই কথা শুনি না যে আপনি এখনো আপনার মাথার মধ্যে এগুলো লালন করতেছেন। মাহি প্রেগনেন্ট, ওর পেটে আমার সন্তান, কয়দিন পর মাহি মা হইব, আমার ঘরে ফুটফুটে একটা সন্তান আইব। আর এই সময় আপনি আমার টাকার লোভ যাইতেছেন যে মাহির যদি আমি ফেরা দিই না। আপনি কত টাকা লোভ দিয়েছেন আমারে? 50 লাখ টাকা। আরে 50 লাখ কে, যদি আপনি 50 কোটি টাকা দেন না, তারপর আমি মাহিরে ছাড়ব না। কারণ কি জানেন, আমি মাহিরে ভালোবাসা বিয়ে করছি। আমি তো ভাবছিলাম যে আপনি আমার জামাই হিসেবে মাইনে নিচ্ছেন, না, আমি ভুল আছিলাম। অনেক আশালে আইছিলাম আপনার কাছে যে আপনি আমার উপকার করবেন, এই বিপদ দিনে পাশে দাঁড়াবেন, কিন্তু না, আপনি তো মানুষ না, আপনার একটা মাহি। মাহি চলো। আরে কি হইছে, কথা কইতাছেন না কেন? আমি দম ধরে আছেন কেন কোন তো? বুঝছি, মম আপনার ওই সব কথা কইছে, এই জন্য এমন করতেছেন। কথাগুলো ভুলেন নাই। মাহি, আমি পৃথিবীর সবকিছু মেনে নিতে পারবো, কিন্তু তোমারে হারাতে পারবো না। আরে দূর, বাদ দেন তো। মানুষে কি কইলো না কইলো হে নিয়ে আমার লগে মন খারাপ করে থাকলে হইব? মানুষে কইলে কি আমি আপনার সাইডে যাবো, নাকি আপনি আমার সাইডে চলে যাবেন? কোনটা? আমরা কেউ কারোর সামনে সুখে দুঃখে এক লগে থাকবো। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? আমরা যেহেতু ঢাকায় আইছি, আমার ওই যে ছোট বোনটা আছে না তাসনিয়া, আরে ও তো ঢাকাই থাকে, ওর জামাইলিয়া। আমার মনে হয় কি ওর বাসায় গেলে ভালো হইব, একটা উপায় হইব। আরে আমি যখন বিদেশ আসছিলাম তখন তাসনিয়ার জামাইরে আমি 5 লাখ টাকা দিছিলাম,
এই টাকা দেয় ব্যবসা করে তো এখন এত বড় ব্যবসা হয়েছে। একটা কাম করি, চলো তাসনের বাড়িতে যাই, আর জামাইরে কই বলে আমার কাছে টাকা পয়সা দিব। এই টাকা দেন হলে একটা ব্যবসা বাণিজ্য করলাম। আমার মনে কি জানো, ওর কাছে গেলে খালে তাই দিব না। চলো। চলেন। সূর্য ভাই, সবই তো শুনলা, এখন টাকাটা হইলেই ব্যবসাটা শুরু করতে পারি। ভাইজান সব কিছু ঠিক আছে, কিন্তু আমার হাতের অবস্থা তত ভালো না, ব্যবসাও ভালো যাইতেছে না। আর আপনি চাইছেন থাকলে কি আমি না করতাম? আপনি যেমন চাইছেন অবশ্যই আমি আপনাকে একটা ব্যবস্থা করে দেব। ভাবি, আমি দুপুরে রুই মাছের গরু মাংস রান্না করি। আর ভাইজান, তুমি তো গরম ভাত দিয়ে গরু মাংস অনেক পছন্দ করো। আমি রান্না করি, দুপুরে তোমরা খায় দেয়, তারপর যে ভাইজান। আচ্ছা যা, তুই রান্না চলে, দুপুরে খাইয়ে যাবো না। আচ্ছা ভাবি, আপনি বসেন, আমার জরুরি একটা ফোন আসছে, আমি আসতেছি। তোর ভাই আর ভাবি কি শুরু করছে? আমি কি ব্যাংক খুলে বসছি না টাকার গাছ লাগাইছি যে টাকা চাইতে চলে আসছে? সূর্য, তোমার আল্লাহ দোহাই লাগে, আমার ভাই ভাবির না কিছু বইল না। এরা টেবিলের মধ্যে বসে আছে। কেন লজ্জা লাগে? ওনাদের কি লজ্জা শরম আছে? ছোট বোনের বাড়িতে টাকা চাইতে চলে আসছি, যদি আত্মীয় স্বজন না লাগতো ভিক্ষুকের মতো গাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। সূর্য, তুমি বেশি বারবার করতেছো। তুমি ভুলে যেও না, তুমি যাদেরকে অপমান করতেছো তারা এক সময় তোমাকে টাকা দিছে। আমার ভাই যদি তোমাকে ওই সময় টাকা না দিত, তুমি আজকের এই সূর্য হয়ে উঠতে পারতা না। রাখ তোর ভাইয়ের টাকা। তোর ভাইয়ের টাকা এক এক টাকা করে সব টাকা পরিশোধ করছি। তোর ভাই আর ভাবিরে সুন্দর করে খাওয়াইয়া বাড়ির থেকে বের করে দে। টাকার জন্য যেন জ্ঞান জ্ঞান আমার না শুনতে হয়। থাক। বাড়িটাই দেখতেই তো একটা মুন্ডা বইরা যাইতেছে। ইস, অস্থির একটা বাড়ি। এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যান? আরে কই যাবো, ঘরে যাই। ঘরে যাইবেন তো ভালো কথা। আসলে ভাইবা দেখতেছি কি, আমি ওই ঘরটায় থাকি আর ঘরটাও ফাঁকা থাকে, তো এই ঘরটা ভাড়া দিয়ে দিব। কয়টা টাকাও তো পাওয়া যাবো। কি কোন? কি কস মানে ঘর ভাড়া দিবি মানে বুঝলাম না, তুই কি কইতে চাস কইলা ক। ব্যাপারটা হয়েছে গিয়া, বর্তমানে কি এই পুরা যে বাড়ি ঘর আছে পুরাটার মালিকই তো আমি। তো এই হিসাবে কি এই বাড়িটার মালিকও আমি নাকি? যেহেতু এই বাড়িটার মালিক আমি, তা আমি থাকি কি ওই রুমে। তো যেহেতু ওই রুমে থাকি, তাকে এই রুমটা তো খালি পড়ে থাকে। তাই ভাবতাছি ওই ঘরটা ভাড়া দিয়ে দেই, এতে 5,000 টাকা হইলেও তাই 5,000 টাকা ভাড়া দিতেই পারবো। কিন্তু ভাই, আপনি আমার ভাই মানুষ, আপনার লেগে ডিসকাউন্ট যান 4,000 দিন আপনি। এই গ্যাস বিল পানির বিল এগুলা কিন্তু আলাদা। যদি ভাড়া দিতে পারেন তাহলে থাকেন, আর নাইলে ভাই চলে যান। এই তুই কি কইতাছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাড়িতে আমি থাকুম, আমার ঘর ভাড়া থাকুম। দেখ, এই বাড়িতে যেমন তোর অধিকার আছে তেমন আমার অধিকার আছে। এই বাড়ির অর্ধেক তোর আর অর্ধেক আমার। হ, আপনার অর্ধেক ভাগ, কিন্তু এটা ছিল, এখন আর নাই। কারণ আপনি ভুললা যায় না যে আপনি নিজের ব্যবসার লাইগা আমার থেকে টাকা ধার নিছেন, আর সেই ধারের টাকা আপনি শোধ করতে পারেন নাই দেখা এই বাড়িটাকে আপনি আমার নামে লেখা দিছেন। আপনি বিশ্বাস করতেছেন না, তাই তো? সমস্যা নাই, এই যে দলিল দেখেন, দেখেন স্পষ্টভাবে আমার নাম লেখা আছে। বর্তমানে পুরো বাড়ির মালিক এখন আমি। মিথ্যা, সব মিথ্যা। এটা হলো ভুয়া দলিল। তুই ভুয়া দলিল বানায়া তুই পুরা বাড়িটা নিজের নামে করে নিছিস, তাই না? দেখ, আমি তোর থেকে কোনো টাকা পয়সা লই নাই কা, তুই সব মিথ্যা তো কইতেছস। এই বাড়ি আমার। আহা ভাইজান, আপনি চিল্লাইতেছেন কেন? চিল্লাইলে কি এইবারে আপনার রয়ে যাবো নাকি? চিল্লাইতে এবারে আপনার করতে পারবেন না, তাহলে হাফাবো চিল্লাইতেছেন কি লেগে আজাইরা? হ্যাঁ, এইবারে এখন আমার মানে আমারই, স্পষ্ট কথায় কইছি, এটাই ফাইনাল। আপনি যদি ঠিকঠাক মতো না মাইন না নেন, দেশে কিন্তু আইন আছে, এটা মনে রাখেন। এই বাড়ি আমার জামাইয়ের হিসাবে, জামাই মারা যাওয়ার পর এই পুরা বাড়ির মালিক এখন আমি। তুই কিভাবে এই বাড়ির মালিক হতে পারোস আমারে ছাড়া? দেহ আম্মা, ঝামেলা করো না, তুমি টেনশন করো না, তোমার সব দায়িত্ব আমি নিমু। তুমি এই বাসায় থাকবা, ফিরবা, আরাম করবা, খাইবা, ঘুরবা, যা হইতাছে হইতে দাও। তুমি কথা বাড়ায় না তো, বারবার আল্লাহ দেও খালি। আরে তোর কাছে থাকা মানে তো হলো জাহান্নামে থাকা। আমি তোর কাছে থাকতে যাবো কেন? উল্টা তুই আর তোর বউ আমার বাড়িতে থাকতেছস। গ্রামের যত মুরব্বীরা আছে, গণ্যমান্য ব্যক্তিরা আছে, সবার আইনা তুই প্রমাণ করবি কিভাবে এই পুরা বাড়ির মালিক তুই হতে পারিস। তুই তো তোর বড় ভাইয়ের সবকিছু কেড়ে নিছস, এখন এইটুকু জায়গা সেটাও তুই কেড়ে নিতে চাস।
আল্লাহ সহ্য করবো না, তোর উপরে আল্লাহর গজব পড়বো। এই আম্মা, এর কিন্তু বেশি হইতাছে। তুমি যদি আর একবার এরকম করো, তোমার অগলকে বাইর করে দিমু। রাস্তায় তখন যে হাত পাইতে ভিক্ষা করবা, তখন বুঝবা কেমন লাগে। ক্ষুধা জ্বালায় তো বুঝো নাই, এর লাগে এখন এরকম চ্যারেন করে কথা কইতেছো নাকি? তোর এত কলিজা, তুই আমার বাড়ির থেকে বাইর করে দিবি? আরে তুই যে হাত দিয়ে আমার এই বাড়ির থেকে বাইর করবি, তোর সেই হাত নষ্ট হয়ে যাইব। আল্লাহ কোনোদিনও সহ্য করবো না, আল্লাহ তোর উপরে গজব ফালাইবো। আরে একটা মানুষের সবকিছু কারা নিয়ে তুই তারে পথে বসায় দিছস। এই আম্মা, বেশি বাড়াবাড়ি করো না। যা হইতাছে না কিন্তু ঠিক হইতাছে না। কি লাগাই আরে বাবা, বাবা ফয়েজ, ফয়েজ উঠো, বাবা কি হইছে? ফয়েজ উঠা, উঠা। আল্লাহ গো, আমার উঠে যায় গেছে গো। আল্লাহ কথা গো। আহারে, এটা বিদেশ থেকে কত বড় একটা ওষুধ নিয়ে ফিরে আসছে। চিকিৎসার টাকার জন্য কার কার কাছে না গেছিল, শেষমেশ আমার কাছে বলছিল জমিটা বিক্রি করে দিব তার। কিন্তু সেই জমিটা তার ছোট ভাই বেইমানি কইরা তার নিজের নামে লেখা নিছে। খুশি হইছিস না তুই? খুশি হইছিস? নে, তোর ভাই মইরা গেছে, মইরা পইরা আছে। এটাই তো চাইছিলি, তাই না? তুই তো এটাই চাইছস। তোর জীবনের সমস্ত আপদ বিপদ ঝামেলা সব শেষ হয়ে গেছে। এখন তুই সব কিছু দখল কইরা আরামে এসে থাক। সব দখল করে নে, তোর আর কোনো ভাগিদার নাই, কেউ নাই। এই ভাই তোর পড়াশোনার লাগা নিজে পড়াশোনা বন্ধ করছে, তোরে ভালো রাখনের লাগা বিদেশ গিয়া কঠোর পরিশ্রম করছে। রোদ নাই, বৃষ্টি নাই, কত কষ্ট করে কামাই করছে তোর শখ পূরণ করার লাগা, তোর শখ পূরণ করার লাগা। আর তুই সেই ভাইয়ের কাছ থেকে সবকিছু কাইরা নিছস, সংসার আলাদা কইরা নিছস, বাড়ি থেকে পর্যন্ত বাইর করে দিতে চাইছস। কর বাইর কর, এখন বাইর করে দে। তুই তো একটা বেঈমান, তুই একটা বেঈমান। নইলে কেউ বাপের সমতুল্য ভাইয়ের সাথে এমন করে? করে না। তোর আজকে লাখ লাখ টাকা, সবকিছু তোর, আর তোর ভাই বিনা চিকিৎসায় হইরা গেছে। তুই কি মরবি না? তোর মরার ভয় নাই? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবি? এই যে এত কুকর্ম করছস, কোন মুখ নিয়ে দাঁড়াবি? আল্লাহ তোরে ছাড় দিব না, এই পাপের শাস্তি তুই পাবি। তোর তো কোনো ক্ষতি হইল না, তুই তো সব পাইলি, বাড়ি জমি সংসার। আমি হারাইছি, ক্ষতি যাওয়ানের আমার হইছে। আমার পেটের সন্তান দুনিয়ায় আউনের আগে এতিম হয়ে গেছে, বাপ করে ডাকতে পারবো না সে। আমি তোর অভিশাপ দিতেছি, আমি মন নাই তোর অভিশাপ দিতেছি। তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। ফয়েজ ভাই চিঠিটা আমার কাছে দিয়ে গেছিল, বলছিল তার যদি কিছু হয়ে যায় চিঠিটা আপনার কাছে পৌঁছে দিতে। বিদেশে যখন রোগটা ধরা পড়ছিল তখন অনেক বড় মুখ কইরা দেশে আইছিলাম, যে দেশে আমার পরিবার আছে। আমার পরিবারের সবাই মিল্লা আমার চিকিৎসা করাইয়া, অপারেশন করাইয়া আমার সুস্থ করে তুলব। এই চিকিৎসার 3 লাখ টাকা আর এমন কি। কিন্তু দেশে আসার পর বুঝলাম আমি আসলে সবার কাছে শুধু টাকা কামানোর মেশিন ছিলাম। আমার অসুস্থতার কথা শুনি না সবাই খুব বিরক্ত হইল। আমি বিদেশে থাকলেই সবাই খুশি, দেশে আইসা সবারে খুব সমস্যাতে ফেলাইয়া দিছি। পরিস্থিতি দেখা আর কাউরে রোগটার কথা বলার সাহস পাই নাই। তবুও চাইছিলাম চিকিৎসা করাবো, কিন্তু আমার মায়ের পেটের ভাই আমার সাথে যা করলো তা আমি কল্পনাও করতে পারছিলাম না। বিদেশে আমি সেই মানুষগুলোর লিগা কুত্তার মতো খাটছি, সেই মানুষগুলাই দেশে আসার পরে
এমন বেইমানি করব আমি চিন্তাও করি নাই। ভাইরে, আমি চইলা যাওয়ার পর আমার বউ আর আমার বাচ্চারা এতিম হয়ে যাইব। ওগরে অন্তত দেখিস আমি আমার পুরো বাড়িটা তোরে দিয়া গেলাম। ব্যাংকে আমার 1 লাখ টাকার মতো আছে, সেটাও তোরে দিয়া গেলাম। তবু আমার বউ বাচ্চা আর মায়ের দেখিস। আমাদের প্রবাসীদের কখনো অসুস্থ হইতে নাই, কখনো ক্লান্ত হইতে নাই, কখনো টাকার হিসাব চাইতে নাই, কখনো দেশে ফিরতে নাই। আমাদের উচিত শুধু হাড় খাটুনি পরিশ্রম করা আর দেশে টাকা পাঠানো, তাইলেই পরিবার খুশি। সবাইকে ফয়েজ নামের যন্ত্রণা থেকে মুক্তি দিলাম। ভালো থাইকো তোমরা।